আসসালামু আলাইকুম। আজ বুধবার 4 মার্চ 2026। দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। দেখেন, আমরা এখান থেকে কিছু জিনিস বিষয়ে জানার চেষ্টা করি, যেগুলো প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা আসার মতো, প্রিলি লিখিত বা ভাইবা। আসুন শুরু করি। স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা? বিএনপিতে আলোচনা চলছে। 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে। প্রথম বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের নিয়ম, পাশাপাশি রাষ্ট্রপতি নিয়েও কিন্তু একটু টানাপোড়েন চলছে। তবে আমরা একটু স্পিকার এবং আপনার রাষ্ট্রপতি, এই দুইটা বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করব। এখন প্রথমে তো আমরা রাষ্ট্রপতি নিয়েই জানি। দেখেন, রাষ্ট্রপতি নিয়ে আমরা এখানে আলোচনা করব। তা হচ্ছে যে আপনার আমাদের সংবিধানের যে আপনার চতুর্থ ভাগ আছে, চতুর্থ ভাগ, এই চতুর্থ ভাগে আর কি আপনার নির্বাহী বিভাগের কথা বলা আছে আর কি। আমাদের তো সরকারের 3টা ভাগ আসলে, নির্বাহী, আইন এবং বিচার। তো আপনার প্রথমে হচ্ছে নির্বাহী বিভাগ, হচ্ছে আপনার প্রথমে আছে 48 থেকে আপনার 64 পর্যন্ত এটার বর্ণনা করা আছে এই আপনার নির্বাহী বিভাগ নিয়ে। এটা কেন বললাম? আপনার রাষ্ট্রপতি হচ্ছে এর প্রধান। 48 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনার রাষ্ট্রপতি হচ্ছে এই নির্বাহী বিভাগের প্রধান। এখন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় এবং যোগ্যতা কি আমরা একটু জানি। দেখেন, 48-1 অনুচ্ছেদ অনুযায়ী আপনার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর আপনার 48 যদি 4 আমরা যাই, তাহলে দেখব রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা আসলে 3টা। কমপক্ষে 35 বছর বয়স পূর্ণ হতে হবে, সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে তাকে, আর পূর্বে কখনো রাষ্ট্রপতির পদ থেকে অভিশংসিত মাধ্যমে অপসারিত হওয়া যাবে না। 3টা আর কি যোগ্যতা। তো এইটাই 35 বছর পূর্ণ হওয়া লাগবে, সংসদ সদস্য যদি হতে পারেন এমন যোগ্যতা থাকা লাগবে, আর পূর্বে কখনো রাষ্ট্রপতির পদ থেকে অভিশংসনের মাধ্যমে অপসারিত হওয়া যাবে না। এই হচ্ছে আপনার বিষয়। এখন যে সমস্যাটা চলছে তা হচ্ছে যে সংশোধন করার জন্য বলা হচ্ছে আর কি, বা অপসারণের কথাও বলা হচ্ছে। হ্যাঁ, তো এই যে সংশোধন কিভাবে হয় বা অপসারণ কিভাবে হয়, সেটা নিয়ে কিন্তু আমাদের সংবিধানে বলা আছে। আপনার 52 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সংবিধান লঙ্ঘন যদি করেন রাষ্ট্রপতি এবং গুরুতর অসদাচরণ যদি করেন, তাহলে উনি অভিশংসন করা যাবে। আবার আপনার 53-তে বলা আছে, 53 নম্বর অনুচ্ছেদে বলা আছে, তা হচ্ছে আপনার অপসারণ করা যাবে কিভাবে? যদি ওনার শারীরিক অসুস্থতা বা অক্ষমতা থাকে, তাহলে অপসারণ করা সম্ভব, বা মানসিক অসুস্থতা বা অক্ষমতা থাকলেও এটা সম্ভব। তবে এখানে শর্ত হচ্ছে আপনার রাষ্ট্রপতিকে অভিশংসন ও অপসারণের আপনার উভয়ই করে আপনার হচ্ছে জাতীয় সংসদ। এক্ষেত্রে মোট সদস্যের মানে আপনার কমপক্ষে 2/3 সমর্থন লাগে। অর্থাৎ এখন যে 300 জন আপনার এমপি আছে, কমপক্ষে আপনার 200 জনের সমর্থন লাগবে, না হলে করা যাবে না আর কি। এই যে দুইটাই আর কি, অভিশংসন অথবা হচ্ছে অপসারণ, যে কোনোটাই। এটা একটা দিক। আচ্ছা, এখন দেখেন একটু স্পিকার নিয়ে বলি। স্পিকারের কথাটা পাশে লিখি। স্পিকার আপনার আমাদের আগে বলছিলাম যে চতুর্থ ভাগে আপনার অধ্যায় যেটা ভাগ, সেটা আপনার নির্বাহী বিভাগের কথা বলা আছে। এবার হচ্ছে আপনার আইন বিভাগের কথা বলা আছে। আইন বিভাগ হচ্ছে আপনার 65 থেকে আপনার 93 পর্যন্ত হচ্ছে আইন বিভাগের কথা বলা আছে। এটা হচ্ছে সংবিধানের 5ম ভাগ। এই আইন বিভাগের প্রথম হচ্ছে আপনার স্পিকার। আপনার প্রথম হচ্ছে স্পিকার আর কি। আর জাতীয় সংসদ হচ্ছে আপনার এই 65 নম্বর হচ্ছে যে আপনার অনুচ্ছেদ, সেখানে জাতীয় সংসদ প্রতিষ্ঠা বাংলাদেশে মানে প্রতিষ্ঠার কথা বলা আছে আর কি, যে বাংলাদেশের আইনসভা বা আইন বিভাগ জাতীয় সংসদ নামে পরিচিত আর কি। আর আপনার নারীদের যে কথা বলা আছে আর কি, আপনার 65-3 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের নারীদের
50টি সংরক্ষিত আসন থাকবে, যদি এটা অনেক সংশোধনের মাধ্যমে হয়েছে। আচ্ছা, এবার দেখেন আরও 3 মার্কিন স্থাপনায় ইরানের হামলা। গতকাল ছিল যুদ্ধের 4র্থ দিন। এদিনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটা আপনার ট্রু প্রমিস ফোন নাম দিয়েছে ইরানের হামলাকে আপনার ইসরায়েল, আবার হচ্ছে আপনার অপারেশন এপিক ফিউরি নাম দিয়েছে হচ্ছে আমেরিকা। এখানে কিছু তথ্য আমরা জানি, দেখেন সেটা হচ্ছে যে এই যে আপনার হামলা শুরু হয়েছে তো আসলে শনিবারে। তো এই শনিবারে আপনার একটা মেয়েদের স্কুলে কিন্তু হামলা করা হয়েছিল। সেই হামলায় কমপক্ষে 165 জনের বেশি কিন্তু নিহত হয়েছে, এবং এটা আপনার মিনাব শহরে, এই যে আপনার মিনাব শহরে এই ঘটনাটি ঘটানো হয়েছে। এবং এটা আপনি দেখেন কৌশলে কীভাবে শিশুদেরকে হামলা করা হচ্ছে আর কি, এভাবে নিহত করা হয়েছে। দেখেন এখানে আর একটা তথ্য দেখি, তা হচ্ছে আপনার ইরান যুদ্ধের সহজ জয়ের উদ্ভট পরিকল্পনা। আপনি পুরো আর্টিকেলটা পড়তে পারেন, এখানে একটা বিশেষ কথা বলা হচ্ছিল আর কি। দেখেন ইরান সম্পর্কে আমাদের কিছু তথ্য অবশ্যই জানতে হবে, আদৌ এই যুদ্ধ জেতা সম্ভব কিনা। প্রথমে জানি তা হচ্ছে যে আপনার এবারে হামলায় খামেনি সহ ইরানের শীর্ষ নেতৃত্বের বেশ কয়েকজন নিহত হলেও পাল্টা হামলা চালাতে সময় নেয়নি তেহরান। প্রায় সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসরায়েলের বিভিন্ন শহরের পাশাপাশি ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। যেভাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে তা এই ইঙ্গিত দেয় যে হামলা হবে বুঝতে পেরে তারা প্রতিশোধ পরিকল্পনাও প্রস্তুত করে রেখেছিল। এখন প্রশ্ন হচ্ছে, ইরানকে যুক্তরাষ্ট্রকে এই অবস্থান থেকে টলাতে পারবে কিনা। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এই যুদ্ধ নিয়ে তেমন দেশের ভেতরে ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। এখানে না অনেক হিসাব কিতাব আছে। দেখেন যুদ্ধ চলমান থাকে তাহলে একসময় কিন্তু আপনার থামাতে হবে। আবার আগের মতো 12 দিনের যুদ্ধ হবে কিনা সেটা একটা প্রশ্ন। একদিকে আপনার মানে ইরান তো চলমান রেখেছে, এমন না হচ্ছে কোনোভাবে আলোচনার আগ্রহী বা হচ্ছে এবং তার সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে, সে থামবে না। এখন থামতে হবে হয়তো ট্রাম্পকে। এখন ট্রাম্প কীভাবে বলবেন যে বিজয়ী হয়েছি। এক হতে পারে তার ট্রুথ সোশ্যালে উনি বলতে পারেন বিজয়ী হয়েছি, কিন্তু এটা তো আসলে পূর্ণ বিজয় না। এবং তিনি যেভাবে চাচ্ছেন নেতৃত্বে পরিবর্তন, সেটাও খুব সম্ভব না। যেমন লাখো মানুষ খামেনির মৃত্যুর পরে তারা কিন্তু আপনার ইরানের শহরে কিন্তু তারা শোক বার্তা নিয়ে দাঁড়িয়েছেন, বিক্ষোভ করেছেন, অর্থাৎ তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম হচ্ছে। সেক্ষেত্রে আপনার এখানে দেখেন যে আপনার আলোচনার নামে 2 বার প্রতারিত হওয়ার পর তেহরান এবার নিজেদের অবস্থান আরও কঠোর হতে পারে যদি আলোচনার কথা বলে ট্রাম্প। যদি বর্তমান সরকার টিকে থাকে তবে নতুন করে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের মরিয়া ভাবকে কাজে লাগিয়ে তারা নিজেদের দাবি আদায় করে নিতে পারে। সেই অর্থে আজকের কূটনৈতিক ব্যর্থতা আগামী দিনে ইরানকে শক্তিশালী অবস্থানে দর কষাকষি সুযোগ দিতে পারে। অর্থাৎ এটা না হচ্ছে না ঠিক। ট্রাম্পের পক্ষে কতটা যাবে সেটা নিয়ে বেশ আলোচনার বিষয় আছে, যদিও সেটা এখনই বলা যাচ্ছে না, তবে আলোচনার অবশ্যই বিষয় আছে। আচ্ছা দেখেন আপনার হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা, অনিশ্চয়তায় ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে কোনো পণ্য যাচ্ছে না, আটকা পড়েছে সহস্রাধিক কন্টেইনার, আমদানি রপ্তানিতে অচল অবস্থা। হরমুজ প্রণালী দিয়ে গত বছরে প্রায় $600 কোটি পণ্য আমদানি। হরমুজ প্রণালী দিয়ে 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়, রপ্তানি আয় $75 কোটি। পরিস্থিতি মোকাবেলায় সরকারের দ্রুতই ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা চূড়ান্ত করা উচিত। দেখেন লেবাননে ইসরায়েলের স্থল অভিযান, হামলা জোরদার। লেবাননে 2 দিন ধরে ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর
বিরুদ্ধে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি গতকাল মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। হিজবুল্লাহ লেবানন থেকে গতকাল টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কানাডায় বেগমপাড়ায় ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি। আচ্ছা, এটা এবার একটু আসি আপনার অর্থ বাণিজ্য পাতায় আসবে আমাদের এখন। আন্তর্জাতিক পাতায় দেখি, দেখেন ঠান্ডা মাথায় শিশুদের হত্যা করা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় 165 শিক্ষার্থীর গণকবর হলো। যেটা একটু আগে বলছিলাম আর কি, ঠান্ডা মাথায় কীভাবে শিশুদের হত্যা। এই মিনাব শহরে ইরানের করা হচ্ছে গণকবর। দেখেন কি আসলে কষ্টদায়ক ছবি। দেখেন আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এসব অঞ্চলে আর কি উদ্দেশ্য প্রণোদিত হামলা চালানো যুদ্ধাপরাধ। দেখেন ইরানে হামলা শুরুর আগে আপনার ট্রাম্প জনগণের ইরানের জনগণের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনার করবেন, এই যে তিনি তাদের উদ্ধার করবেন, কিন্তু আদৌ কিন্তু সেটা দেখা যায়নি। ওটা মিথ্যা প্রতিশ্রুতি হামলার ফলে দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন তালেবান নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালাতে পারে পাকিস্তান। এখানে বলা হচ্ছে আপনার আফগানিস্তানে তালেবান নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালাতে পারে পাকিস্তান। দেশটির একটি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র জানিয়েছে, আফগানিস্তান তাদের মাটি ব্যবহারকারী জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত সেখানে বিমান হামলা অব্যাহত রাখবে ইসলামাবাদ। পদক্ষেপ না নিলে তালেবানের শীর্ষ নেতৃত্বকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে ওই সূত্রে জানায়। আচ্ছা, অর্থ বাণিজ্য পাতায় দেখেন পোশাক শ্রমিকদের বেতন দিতে সহজ সত্ত্বেও ঋণ। রপ্তানিমুখী সচল পোশাক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে এই সুবিধা নিতে পারবেন কারখানার মালিকেরা। বর্তমান চ্যালেঞ্জিং সময়ে শ্রমিকদের বেতন দিতে সহজ শর্তের ঋণ তৈরি পোশাক শিল্পের মালিকদের উপকারে আসবে। আমাদের ধারণা বিজিএমই এর সদস্যদের মধ্যে 1,500 কারখানা এই ঋণ নেবে। দেখেন এই যে প্রতি বছর আর কি পোশাক শ্রমিকদের যে বেতন দিতে মালিকদের ঝামেলা হয়ে যায়, সেটা একটু কাটিয়ে ওঠার জন্য নতুন গভর্নর এই সুবিধাটি সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এটা আপনার আগেই দাবি করা ছিল ব্যাংক গভর্নরের কাছে। আচ্ছা, উনি কিন্তু আপনার 14তম ব্যাংক গভর্নর বাংলাদেশ ব্যাংকের। তো সেই হিসেবে আপনার এই নতুন নিয়মটা সম্ভবত কাজে লাগবে আর কি, কাজে লাগবে বা আসলে উপকার হবে বলে আসলে যারা বিশেষজ্ঞরা আছেন তারা বলছেন। আচ্ছা, দেখেন 9 মার্চের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার নির্দেশ। আজ তো হচ্ছে 4 মার্চ। তো আপনার শ্রমমন্ত্রী আরিফুল হক বলেছেন, ঈদের আগে পরে কোনো কারণ ছাড়া কারখানা লেআউট বা শ্রমিক ছাঁটাই করা যাবে না। দেখেন এখনও পর্যন্ত কিন্তু সেই অর্থে শ্রমিক যে অসন্তোষ যেটা গত বছর বা তার আগে দেখা যাচ্ছিল, এখনও দেখা যাচ্ছে না। সরকার যদি তার নীতিগত সিদ্ধান্তগুলো সুন্দরভাবে নেয় তাহলে আশা করা যায় শ্রমিকদের মাঠে নামতে হবে না। দেখেন এখানে একজন বলেছেন যে প্রতি বছরের মতো এবারও যেন শ্রমিকদের রাস্তায় নেমে বিক্ষোভ করতে না হয়। বেতন ঠিক সময়ে দিলেই শ্রমিকদের আর রাস্তায় নামতে হবে না। তো খুব ভালো বিষয় এটা। দেখেন যে কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাংলাদেশে বড় প্রভাব পড়ার শঙ্কা। খবরে বলা হচ্ছে আপনার সোমবার ইরানের ড্রোন কাতারের 2টি স্থাপনায় আঘাত এনেছে বলে জানিয়েছে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আপনার বাংলাদেশের দৈনিক গ্যাস চাহিদা 380 কোটি ঘনফুট, সরবরাহ 265 কোটি ঘনফুট, এর মধ্যে 95 কোটি ঘনফুট আমদানি করা হয়। দেশে বছর 115টি কার্গো এলএনজি আমদানি পরিকল্পনা, এর মধ্যে কাতার থেকে আসার কথা 40টি কার্গো। তাহলে আমরা কিন্তু বেশ সংকটে পড়বো আর কি।
কীভাবে পড়বো এখানে দেখেন, ইরানের ড্রোন হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি উৎপাদনে স্থগিত করেছে কাতার এনার্জি। ফলে বৈশ্বিক এলএনজি বাজারে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো এই পরিস্থিতির বড় ভুক্তভোগী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বড় বড় যুদ্ধ হওয়ার ফলে কিন্তু মধ্য এবং নিম্ন যে দেশগুলো তাদেরই কিন্তু মূল সমস্যা হয়। দ্রব্যমূল্য বাড়ে, তারপরে হচ্ছে আপনার যোগান ঠিক মতো আসে না, তারপরে আপনার আমদানি বা রপ্তানি ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়। সবচেয়ে বেশি কিন্তু প্রভাবিত হয় আমাদের মতো দেশগুলাই। আচ্ছা দেখেন, বিশ্ববাজারে ডলারের দাম বাড়ছে। আচ্ছা, ডলারের দাম বাড়ছে বলতে আমি কিন্তু একটু আগে গেলাম আচ্ছা আপনার একটা জায়গায় ডলার ভাঙাতে, তো আমাকে 123 টাকা বললো আর কি। কিনতে গেলে কত টাকা শুনি নাই, তবে অনেক জায়গায় কিছুদিন আগেও কিন্তু 124 টাকায় আমি বিক্রি করলাম। তো এখন কী হলো কি জানি, তো হয়তো বা পাওয়া যাবে। দেখেন, ইরানে হামলার পর ডলার আবারও নিরাপদ আশ্রয় হিসেবে জোরালো হয়েছে। বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে বড় ধাক্কায় তার অবস্থান নিশ্চিত নয়। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলার পর ডলারের দাম 1% বেড়েছে। হামলার জেরে ডলারের উত্থান, বাড়ছে সোনার দামও। তবে দুটোর দাম একসঙ্গে বাড়ায় নতুন আলোচনা। ভবিষ্যতে অর্থনৈতিক ধাক্কা এলে ডলার অবশ্য নিরাপদ থাকবে সে নিশ্চয়তা নাই। দেখেন, আসলে আপনার কোনো কিছু তো আসলে দীর্ঘস্থায়ী বা অবিনশ্বর কোনো কিছু নাই। তারপরেও ডলার কিন্তু মোটামুটি অনেক দিন ধরেই বাংলা পৃথিবী জুড়ে তার প্রভাব বিস্তার করে যাচ্ছে, আরও অনেক দিন রাখতে পারে। এবং তার বিপরীতেও রাশিয়া, চায়না বা অন্যরা চেষ্টা করছে যে একটা মুদ্রা দাঁড় করাতে, এখনও কিন্তু সেদিকে যায় নাই। তবে কোনো সংকটকে কাজে লাগিয়ে মানবাধিকার এবং গণহত্যা চালিয়ে কোনো কিছু যদি অর্জিত হয় অর্থনৈতিক বিষয়, সেটা তো কাম্য নয় এবং এটা কখনোই দীর্ঘস্থায়ী প্রভাব কখনো ফেলতে পারে না সমাজ এবং জাতীয় বা রাষ্ট্রীয় জীবনে বা বৈশ্বিক জীবনে। আচ্ছা, একটা জিনিস দেখছিলাম আর কি, শেষ কথা বলবো আর কি, সেটা হচ্ছে আপনার একটা চাষ, আপনার ব্রোকলি চাষের বিষয়টা একটু দেখলাম আমি। এটা হচ্ছে আপনার হ্যাঁ, এই যে ইউরোপের ব্রোকলি দেশে এখনও জনপ্রিয়। পরীক্ষামূলকভাবে দেশে আপনার 2000 সালের দিকে ব্রোকলির চাষ শুরু হয়। 1 দশকের পরে বাণিজ্যিক চাষ হয়, তবে ব্রোকলির চাহিদা বাড়তে থাকে 2022 সাল থেকে। তো আজ এই পর্যন্তই। নতুন কোনো তথ্য আজকে দিচ্ছি না। আসসালামু আলাইকুম।